স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। পবিত্র আসর উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। মিছিলের সাথে আছেন সহকর্মী শাহ ইমন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইমন, এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় রয়েছে আর ধানমন্ডিতে পৌঁছাতে আরও কত সময় লাগতে পারে, কি বলছেন অংশগ্রহণকারীরা, জানাবেন বিস্তারিত। বেলা 10:30টার দিকে বকশীবাজারের যে হোসেনি দালান রয়েছে, যেখান থেকে তাজিয়া মিছিলটি বের হয়, সেখান থেকে বেলা 10:30টার দিকে মিছিলটি যাত্রা শুরু করেছিল। এটি লালবাগ হয়ে আজিমপুর হয়ে আমি এই মুহূর্তে আছি নীলক্ষেত মোড়ে। মিছিলের একটি অংশ ইতিমধ্যেই সায়েন্স ল্যাব পার হয়ে গিয়েছে, জিগাতলা গিয়ে তাদের গন্তব্য শেষ হবে। তবে এই মুহূর্তে আমি আছি নীলক্ষেত। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে মিছিলটি এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মূলত এবারের যে তাজিয়া মিছিলটি বের হয়েছে। কিছু নিষেধাজ্ঞা ছিল, সেগুলো হচ্ছে যে ধাতব পদার্থ বা কোনো লৌহজাত দ্রব্য এগুলো বহন করা যাবে না মিছিলের সাথে। এর বাইরে মোটামুটি ঘোড়া, পতাকা এবং খালি পায়ে কালো পোশাক পরে হাজার হাজার নারী, পুরুষ এবং ছোট বাচ্চারা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা হাজারো মানুষ এই শোকের যে মহরমের যে শোকের র্যালিটি বের হয়, সেই শোক র্যালিটি এখন চলছে। এই মুহূর্তে র্যালির ঠিক মাঝামাঝি রয়েছে। র্যালিটি আমরা দেখছি যে নীলক্ষেত মোড় ক্রস করে যাচ্ছে এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, বিশেষ করে সামনে এবং পিছনে এবং পাশে। আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা যেমন নিরাপত্তা বিধানে কাজ করছে, এর পাশাপাশি র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই মিছিলের নিরাপত্তার দায়িত্বে এবার রয়েছে। আর আমরা সকাল থেকে দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে এই যে শোক র্যালি, এই মহরম মাসের শোক র্যালিতে হাজারো মানুষ অংশ নিয়েছে। কেউ বা কালো পোশাক পরে এসেছে, বেশিরভাগ মানুষ খালি পায়ে এবং ঘোড়া এবং তাজিয়া যে সাজিয়ে নিয়ে এসেছে, সেটা সারিবদ্ধভাবে হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30 মিনিট হলো এই মিছিলটি নীলক্ষেত মোড় অতিক্রম করছে এবং এর আরেকটি মাথা ইতিমধ্যেই জিগাতলা পর্যন্ত পৌঁছে গেছে। আমরা কথা বলেছি আয়োজকদের সাথে, তারা বলেছে যে এই মিছিলটি মূলত জিগাতলা গিয়ে শেষ হবে এবং আরও একটি মিছিল আছে, সেটি হচ্ছে মোহাম্মদপুর হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। তো এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাচ্ছি যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে, পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে এবং হাজারো মানুষ মিছিলটি নিয়ে আসছে। আমরা যতটুকু জানি যে মিছিলের আরও একটি অংশ এখনও পুরান ঢাকায় রয়েছে। পুরান ঢাকা হয়ে লালবাগ হয়ে মিছিলটি সামনে ধীরে ধীরে মিছিলটি মূলত এগিয়ে যাচ্ছে। তো আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে এই আজকের দিনের যে তাৎপর্য, ইসলাম ধর্ম অনুসারী যে যারা রয়েছে তাদের জন্য এটি একটি বিশেষ ঘটনাবহুল এবং ঐতিহাসিকভাবে একটি শোকের দিন হিসাবে সবাই গণ্য করে। কারণ এই দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন, উনি কারবালার ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে যে শহীদ হয়েছিলেন, সেই ঘটনার আলোকেই কিন্তু শত শত বছর ধরে এই তাজিয়া মিছিল এবং এই মহরম মাসের যে আনুষ্ঠানিকতা রয়েছে, নামাজ রোজা থেকে শুরু করে আরও বেশ কিছু ধর্মীয় রীতিনীতি রয়েছে, সেগুলো আমরা দেখেছি যে সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এগুলো পালন করে আসছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেমে গেছে, তারপরেও বৃষ্টির মধ্যেই কিন্তু এই মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যারা মিছিলে অংশগ্রহণ করছে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং জিগাতলা গিয়ে ধানমন্ডি মিছিলটি শেষ হবে। কিন্তু মিছিলের আরও একটি মাথা এখনও পুরান ঢাকাতেই অবস্থান করছে এবং বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি একটি ধীরে ধীরে আগাচ্ছে। তো সাথী, এই ছিল মোটামুটি মিছিলের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ ইমন। এনসিপির কর্মসূচি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। কথা বলবো তার সাথে। জহুরুল, এই মুহূর্তে জুলাই পদযাত্রার কি আয়োজন চলছে আর দিনব্যাপী আর কি কর্মসূচি রয়েছে, জানাবেন বিস্তারিত। আপনাকে জানাতে চাই দর্শককে আপনার মাধ্যম দিয়ে, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব মোড়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু চলে আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে মোড়টি আমি দাঁড়িয়ে আছি, সেই মোড়টি কিন্তু শান্তি মোড় এলাকায়। এই মোড় থেকে কিন্তু তারা পদযাত্রাটি বের হয়ে তারা কিন্তু সরকারি কলেজ মোড়ে যাবেন এবং তারা নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে এবং যারা এখানে উপস্থিত আছেন তারাও কিন্তু এক ধরনের আনন্দ উল্লাস করছেন এবং তারা যে কেন্দ্রীয় নেতাদের সাথে পদযাত্রা করতে পারেন সেটাও কিন্তু তারা জানিয়েছেন। এই চাঁপাইনবাবগঞ্জের যে মোড়টিটা দাঁড়িয়ে আছে সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু বের হয়ে যাবেন। আমরা একজন পদযাত্রার সাথে অংশগ্রহণ করতেছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব তারা কি ধরনের বিষয়টি দেখছেন। আপনারা তো এখানে আসছেন, এই পদযাত্রায় কেন আসছেন, আবার আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমরা এখানে আসতে পেরে খুবই খুশি এবং দেশ গড়তে জুলাই
পদযাত্রায় এসেছি আমরা, এবং চাঁপাইনবাবগঞ্জে সকল এনসিপির নেতাকর্মীদের জানাই আমরা সুস্বাগতম। আমরা আমাদের যেটা এনসিপি সহ দেশের সরকারের কাছে চাওয়া যে জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত নিহত যারা আছে তাদের সপরিবারের সরকার খোঁজ খবর রাখবে এবং তাদের কাছে চাওয়া যে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো পূরণ করবে। আপনি শুনছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জ সহ সারা বাংলাদেশে যে আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভালের বিষয়টি কিন্তু এখানকার যারা এসছেন তারা কিন্তু বলছেন, এবং সে সাথে চাঁপাইনবাবগঞ্জে এই দিনব্যাপী তারা কিন্তু হচ্ছে যে কর্মসূচি নিয়েছিলেন এবং এটা শেষ করে কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে তারা পদযাত্রা করবেন বলে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সাথী, ধন্যবাদ জহুরুল। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে করইবাড়ি এলাকা। জনমানব শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপনি তো করইবাড়ি এলাকায় ঘুরেছেন, সেখানকার দেখছেন যে প্রায় জনমানব শূন্য হয়ে পড়ছে। তো এই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনের ভূমিকা কি দেখছেন? সাথী, মূলত ঘটনার পর থেকে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি এলাকাটি। আমি আছি করইবাড়ি যে বাজারটি রয়েছে, অর্থাৎ যেখানে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক 6তলা এই বাসাটিতে আসলে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে এবং এর পরবর্তীতেই দেখা যায় 63 জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। গ্রেপ্তার আতঙ্কে এই এলাকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু পরদিন থেকে আসলে বিভিন্ন স্থানে চলে গেছেন, অর্থাৎ বলা যায় একেবারে জনমানবহীন হয়ে পড়েছে এলাকাটি। শুধুমাত্র যে 6তলা বাড়িটি রয়েছে সেই বাড়ির নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পুলিশ সদস্য এখানে অবস্থান করছেন। আমরা এখানে এসে আসলে দু একজন স্থানীয় মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও বা তাদেরকে পেতে খুব কষ্ট পেতে হচ্ছে। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এখনকার পরিস্থিতি কি। তারা বলছেন যে আসলে মূলত গ্রেপ্তার আতঙ্কে আসলে সকলে এই এলাকাটি ছেড়ে চলে গিয়েছে এবং এই বাড়িটিতে, অর্থাৎ যে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, তাদের যারা ভুক্তভোগীরা রয়েছেন কিংবা তাদের যারা স্বজনেরা রয়েছেন তারাও কিন্তু এখন এই বাড়িতে আর অবস্থান করছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই 8 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন। গতকাল 6 জনকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এবং সেই 6 জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে নেওয়া হবে বলে জানতে পেরেছি। আপনি যে প্রশ্নটি করেছেন আসলে স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যেহেতু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই অভিযোগটি তারা করেছে। সুতরাং হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে এই পরিস্থিতি স্বাভাবিক হতে, কারণ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অধিকাংশই পলাতক রয়েছে এবং তাদেরকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলে হয়তোবা বোঝা যাবে যে আসলে এই ঘটনার নেপথ্যে কি ছিল। কারণ এলাকাবাসীর অনেকেই বলছেন মাদক কারবারিকে কেন্দ্র করে, অর্থাৎ মাদক ব্যবসায় জড়িত ছিলেন যে ভুক্তভোগীরা রয়েছেন কিংবা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং তারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে এসে আবারও তারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন, সেই অভিযোগটি এলাকাবাসী করেছেন। সুতরাং যে কারণে আসলে এলাকার মানুষজনের মধ্যে এক ধরনের প্রতি ছিল যে তারা যেন যে কোনো মূল্যে আসলে মাদক ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারবে, যেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম যে এই 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তবে এর নেপথ্যে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা কিংবা প্রায় আমরা দেখতে পাচ্ছি যে এই মুরাদনগর উপজেলাটিতে বিভিন্ন সহিংস ঘটনা ঘটছে। আপনি জানেন যে এর আগেও কিন্তু ধর্ষণ কাণ্ডের একটি ঘটনা ঘটেছে। সুতরাং বিভিন্নভাবে আলোচনা আসছে, সেক্ষেত্রে আসলে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ যারা মানুষেরা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন। আসলে আমরা সেই বিষয়টিও জানার চেষ্টা করছি। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত মুরাদনগর যে উপজেলাটি রয়েছে এবং করইবাড়ি যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এবং জনমানবহীন হয়ে পড়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। সাথী, ধন্যবাদ দাউদ।